নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি। আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স এবং আজকে কথা বলবো আমার আরেকটা খুব খুব পছন্দের লিটারারি ক্যারেক্টারকে নিয়ে, দ্যাট ইজ কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। সত্যি বলতে কি, বাংলা সাহিত্যে যে কটা ডিটেকটিভ বলবো না, অ্যাডভেঞ্চার ক্যারেক্টার আছে, কারণ বিকজ কাকাবাবু ইজ নট ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার ক্যারেক্টার আছে, তার মধ্যে কিন্তু আমি কাকাবাবুকে সেকেন্ডেই রাখি। মানে ফার্স্ট ফেলুদা, দেন কাকাবাবু, দেন ব্যোমকেশ। এটা আমার মতামত, আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। সো ফেলুদার ব্যোমকেশ নিয়ে যখন কথা বলেছি, তো যে কাকাবাবুরও টপ লিস্ট একটা বানানো দরকার। কাকাবাবু যে কটা মানে কাকাবাবু ইন আদার মিডিয়া কাজ হয়েছে, সেগুলো নিয়ে কিছু বলা দরকার বলে মনে হলো। সো লিস্ট ওয়াইজ র্যাঙ্ক ওয়াইজ সাজানোর আগে এই কাকাবাবু ক্যারেক্টারটা কত কত জায়গায় এসেছে কীভাবে সেটাকে একটু বলে দিই আপনাদেরকে, কারণ অনেকেই দেখেননি অনেক কিছু, আমার ধারণা। বাট সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃপায় বেঁচে থাকতে কাকাবাবুকে নিয়ে অনেকেই কাজ করবার সুযোগ পেয়েছেন। প্রথমে বড় পর্দা দিয়ে আসি। বড় পর্দায় প্রথম তো হয়েছিল সবুজদ্বীপের রাজা, যেটা বেরোয় 1979-এ, তপন সিনহার করা। এর ছবিটা বোধহয় দেখেননি এমন ব্যক্তি খুব কমই আছেন। যেটা তারপর পরে পরে আবার যখন বড় পর্দায় পেলাম, কাকাবাবু হেরে গেলেন 1995-এ পিনাকি চৌধুরীর পরিচালনায়। পিনাকি আবার 3 নম্বর যে ছবিটা, মানে যেটাকে কাকাবাবু হেরে গেলেন সিকুয়েল বলা চলে, সেটা হচ্ছে এক টুকরো চাঁদ, সন্তু এক টুকরো চাঁদ অবলম্বনে, সেটাও পিনাকি চৌধুরী পরিচালিত। তারপর আবার বড় পর্দায় পাই 2013-তে শ্রীজিৎ মুখার্জির হাত ধরে মিশর রহস্য, অ্যান্ড 2017-এ ইটস সিকুয়েল ইয়েতি অভিযান। অ্যান্ড খুব শীঘ্রই, জানি না লকডাউনের উপর ডিপেন্ড করছে, করোনার উপর ডিপেন্ড করছে, যেটা 3 নম্বর ছবি অলমোস্ট রেডি, মানে শ্রীজিৎ মুখার্জির 3 নম্বর কাকাবাবুর প্রত্যাবর্তন। কাকাবাবুর প্রত্যাবর্তনটা হিসেব মতো যদি করোনার নাম হতো, তাহলে হয়তো এবছর পুজোতে আসা নিশ্চিত ছিল, বাট এখন ডিপেন্ড করছে কবে কি আসবে। কাকাবাবুর প্রত্যাবর্তন গল্পটা হচ্ছে, মানে ছবিটা হচ্ছে জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে হতে চলেছে। শুটিং শেষ, পোস্ট প্রোডাকশন চলছে। এবার টেলিভিশন সিরিজে আসি। টেলিভিশন সিরিজ প্রথম হয় 1999-এ খালি জাহাজের রহস্য, যেটা সুরজিৎ সেনগুপ্তর পরিচালনায় ডিডি বাংলায় হয় 13টা এপিসোডে। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, কাকাবাবু ওয়াজ প্লেড বাই সব্যসাচী চক্রবর্তী অ্যান্ড সন্তু ওয়াজ প্লেড বাই বিজয়েশ চক্রবর্তী। বিজয়েশ চক্রবর্তীকে আমি জানি না। অ্যান্ড বিমান ওয়াজ প্লেড বাই টোটা রায়চৌধুরী। তারপর হয় কাকাবাবু এক ছদ্মবেশী, জয় মুখার্জির পরিচালনায় ইটিভি বাংলার তরফ থেকে, মানে ইটিভি বাংলারই মানে প্রযোজনায়, সম্ভবত রামজি রাওয়ের প্রযোজনায়, ইটিভি বাংলায় নয়, রামজি রাও। কারণ ওই 2001-2002 এই সময়টা ইটিভির বেশিরভাগ কাজই কিন্তু প্রডিউস করতেন রামজি রাও। আর এই কাকাবাবু এক ছদ্মবেশী টেলিসিরিজটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল একবার, সেটাই বলবো আমি আস্তে আস্তে। তারপর হয় কাকাবাবু ফিরে এলেন, যেটা কলকাতার জঙ্গলে অবলম্বনে, সেটা একটা টেলিসিরিজ মতো হয়েছিল। সিরিজ কিনা একটা টেলিফিল্ম কিনা, যেটা আমি রিসেন্ট দেখতে পাই, সুব্রত দাসের পরিচালনায় হয়েছিল, সেটা নিয়েও আস্তে আস্তে আসছি। আর অ্যানিমেটেড সিরিজ হয়েছে রূপসী বাংলায়, যেটা ছোটবেলায় দেখতাম, এখন তো আর হয় না। ইনফ্যাক্ট ইউটিউবেও তার কপিগুলো নেই। আর টেলিফিল্মস হয়েছে অ্যাজ আই নো 3খানা, মানে আলাদা টেলিফিল্ম, সম্ভবত তারা না কোন একটা চ্যানেল, আমি চ্যানেলটা ঠিক বলতে পারছি না। কলকাতার জঙ্গলে, রাজবাড়ির রহস্য অ্যান্ড সিন্ধুক রহস্য। আমি এর মধ্যে কলকাতার জঙ্গলে এটাই দেখতে পেয়েছি, বাকি রাজবাড়ির রহস্য আর সিন্ধুক রহস্য অনলি প্রোমোটা দেখেছি। এতে সুমন্ত মুখার্জি কাকাবাবু প্লে করেছিলেন। সো লিস্টটা তো বললাম, এবার শুরু করি প্রথম থেকে বলতে, মানে আমার র্যাঙ্ক ওয়াইজ সাজাতে শুরু করি। অ্যাজ ইউজুয়াল এখানেও আমি মানে একদম নিচ থেকে ওপর অব্দি যাবো। আর যে লিস্টটা বলবো, সেই লিস্টটা মানে আমার ভালো খারাপটা আপনাদের সঙ্গে নাই মিলতে পারে, সো আমি সব থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা এই চয়েস ডিফার করতে পারে। আপনারা কমেন্টে আপনাদের পছন্দের লিস্টটাও বলতে পারেন, আমি শোনবার জন্য ব্যাগ্র। সো শুরু করি। আচ্ছা, অ্যাজ টাইটেল আমি মেন 8খানা, মানে 8টা কাকাবাবু নিয়ে কথা বলবো। সো একদম 8 নম্বরে থাকবে কাকাবাবু ফিরে এলেন। হ্যাঁ, এটাকে একদম লোয়েস্ট রাখছি। কাকাবাবু ফিরে এলেনটা যেটা বললাম, সুব্রত দাসের পরিচালনায় ডিডি বাংলা, মানে দূরদর্শন বাংলার প্রযোজনায় করা হয়। এটা টেলিফিল্ম টাইপেরই বলতে পারেন, কলকাতার জঙ্গলে অবলম্বনে। এবং সেখানে কাকাবাবুর চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম সুদীপ মুখোপাধ্যায়কে, অ্যাক্টর সুদীপ মুখোপাধ্যায়। সুদীপ মুখার্জিকে এখন আবার
এখন উনি আবার এই মুহূর্তে উনি শ্রীময়ীর বর বলে বেশি পরিচিত। মানে আমার মানে টিভিতে আমার মা তেমন ভক্ত, ওনাকে দেখলেই এখন শ্রীময়ীর বর বলেই সম্বোধন করেন। যাই যাক, এবং সন্তুর ভূমিকায় আমরা দেখতে পেয়েছি সাহেব ভট্টাচার্যকে। মানে সাহেব ভট্টাচার্য মানে যিনি একসময় তোপসেও হয়েছেন, গোরস্থানে সাবধান, রয়্যাল বেঙ্গলের রহস্য, ডবল কলকাতাতে হি ওয়াজ তোপসে, মানে সরি, কাকাবাবু ফিরে এলেন তে সন্তু। আমার মতে, মানে আমি ক্ষমা চেয়ে নিয়েই বলছি সব থেকে, খারাপ পরিচালনার মানে খাজা, মানে কোনো ফিল্ম স্কুলে যদি বা পরিচালনার স্কুলে যদি খারাপ পরিচালনার কোনো এক্সাম্পল দিতে হয় আমাকে যদি কেউ বলে দিতে, তাহলে আমি কিন্তু নিঃসন্দেহে এই কাকাবাবু ফিরে এলেন সিরিজটাকে, মানে এই এক্সাম্পলটা এখানে আমি দেবো। আমি এটা দেখার সুযোগ, আমি এখানে সে কটা নিয়েই বলবো যে কটা আমি নিজে দেখেছি, অনেকগুলো আমি নিজে দেখিনি, কাজে সেগুলো আমি বলবো না। যেমনি খালি জাহাজের রহস্য আমি দেখিনি, সুমন্ত মুখোপাধ্যায়ের রাজবাড়ির রহস্য আর সিন্ধুক রহস্য আমি দেখিনি, সো সেগুলো নিয়ে বলবো না। যেগুলো দেখেছি সেগুলো নিয়েই বলবো। এটা দেখি আমি, এটা সম্বন্ধে শুনেছিলাম অনেক আগেই, দেখার সৌভাগ্য হয় এই লকডাউন পিরিয়ডে, ওই করোনার লকডাউনে। দূরদর্শন যখন আবার পুরনো কিছু সিরিজ দেখাচ্ছিল, তখন একদিন জানতে পারি যে এই সিরিজটা দেখানো হবে দূরদর্শনে। তো আমি বেশ রেডি ফেডি হয়ে বহুত এক্সপেকটেশন নিয়ে দেখতে বসি, কারণ বিকেলে দিয়েছিল। দেখতে দেখতে মনে হচ্ছিল যে না দেখলেই বোধহয় ভালো হতো, কাজে আমি শেষ অবধি দেখতেও দেখার ইন্টারেস্ট হচ্ছিল না। মানে দূরদর্শন, আমি দূরদর্শন ছোট করছি না, বাট কিছু কিছু কাজ দূরদর্শনে এমন এমন দেখেছি আমি, ঠিক সেগুলো দেখতে দেখতে, যেমনি এই জায়গার মধ্যে একটা জলজ্যান্ত উদাহরণ, যে একটা টেলিভিশন ফিল্ম দেখছি না নাটক দেখছি স্টেজের, আমার খুব সন্দেহ হচ্ছিল। মানে খুব গুরুত্বপূর্ণ একটা সিকোয়েন্স, যেখানে কাকাবাবু আর সন্তুকে বন্দি করা হচ্ছে একটা ঘরে এনে, কাকাবাবু সন্তুর সাথে ভিলেনের কথোপকথন, না আছে কোনো শর্ট ডিভিশন, একটা টানা একটা শটে নেওয়া হচ্ছে, একটা শটে নেওয়া একটা খুব ট্যালেন্টের ব্যাপার, বাট যেভাবে নেওয়া হয়েছে সেটা ট্যালেন্ট তো লাগছিলই না, বরং নাটক লাগছিল অর্ধেক সময়তেই। সুদীপ মুখার্জিকে কাকাবাবু ঠিক মানে কোনো অংশেই মানাচ্ছিল না, আমার তো খুব একটা ভাল লাগেনি ওনাকে। শুনেছিলাম নাকি পরিচালক যিনি, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্য একটা কাজ নিয়ে ছবি করতে চেয়েছিলেন, এবার বাজেটের কারণে শেষ পর্যন্ত কাকাবাবুকে চুজ করেন। সন্তু সাহেব ভট্টাচার্য, তাকেও ঠিক লাগেনি, তাই বড় রোগা রোগা লাগছিল। এটা ঠিক যে সন্তু সাহসী হলেও ঠিক ততটা স্মার্ট নয়, এরম বলা হয় অনেকে, বাট এখানে যেরকম বোকাঝোকা লেগেছে ওনাকে, অতটা বোকাঝোকাও কিন্তু সন্তু নয়। সন্তুকে আমার বেস্ট সন্তু লেগেছিল সবুজদ্বীপের রাজার যিনি সন্তু হয়েছিলেন তাকে, আর আরিয়ানকে কিছুটা। যাই যাক, খারাপ পরিচালনার যে মানে একটা খুব যদি নজির হয়ে থাকে, তো এই ছবিটা একটা মানে ইয়ে হয়ে থাকে, এই সিরিজটা একটা থাকবে একটা রেকর্ডে। মানে আমি একবার দেখেছি, আর এটা নিয়ে বেশি কিছু বলতেও চাই না, বাট মানে এটা রইল 8-এ। এবার আসি 7 নম্বরে। 7 নম্বরে থাকবে এগেন কলকাতার জঙ্গলে। মানে আগেরটাও কিন্তু কলকাতার জঙ্গলেই গল্প অবলম্বনই ছিল, বাট এই 7 নম্বরটাও কলকাতার জঙ্গলে, বাট পার্থক্য হচ্ছে ওটাই সুদীপ মুখার্জির, এটা হচ্ছে মানে সুমন্ত মুখার্জির। এটা হচ্ছে কাকাবাবুর পার্টটা প্লে করেছিলেন সুমন্ত মুখোপাধ্যায়। সুমন্ত মুখোপাধ্যায় বললাম, সুমন্ত মুখোপাধ্যায় মোট 3টে গল্প, 3টে টেলিফিল্মে কাকাবাবু হয়েছেন, কলকাতার জঙ্গলে, রাজবাড়ির রহস্য আর সিন্ধুক রহস্য। কলকাতার জঙ্গলটা আমি দেখেছি, কারণ ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এবার ছিল, জানি না এখন আছে কিনা। ফর্চুনেটলি আমার কাছে ডাউনলোড করা ছিল মালটা, আমি দেখছিলাম বহু আগে। আমি এই জন্য কলকাতার জঙ্গলটাকে নিয়েই, আমি রাজবাড়ির রহস্য আর সিন্ধুক রহস্য প্রোমো দেখেছি, প্রোমোটা অবশ্যই আই হোপ ইউটিউবে এখনো আছে, খুঁজে পেতে পারেন আপনারা। আমি এখানে কলকাতার জঙ্গলটাকে নিয়ে রিভিউ দেবো। এখানে যে আমি পরিচালনার গলতি আছে, বাট আগেরটা থেকে একটু বেটার। মানে আগেরটায় যদি 100-এ 5 দেওয়া হয়, এটা হয়তো 100-এ 10 পাবে পরিচালনায়, বাট এখানেও পরিচালনার কাস্টিংয়ে আমি একটা দেবো, যেমনি সন্তু এখানে যিনি প্লে করেছেন, আমি তার নামটা এক্স্যাক্টলি জানি না, বাট তিনি অনেক সময় পাঠ করেন এখন, মানে ছোট ছোট রোল প্লে করেন, হয়তো আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তার মধ্যে সন্তুর সও পাইনি আমি, বিশ্বাস করুন, তাকে বরং যোজনীলে আমার মনে হয় বেটার লাগতো। এখানে দেবলীনা রোল করেছিলেন, কারণ কলকাতা জঙ্গলটি দেবলীনা প্রথম আসে, মুমতাজ সরকার, মানে ম্যাজিশিয়ান পিসি সরকারের মেয়ে। সুমন্ত মুখার্জিকেও কাকাবাবু লাগেনি, কারণ কাকাবাবুর কলকাতা জঙ্গলের গল্পই মোস্ট প্রবলি কাকাবাবুর বয়স উল্লেখ করা ছিল 48 বছর, যদি ধরে নি তর্কের খাতিরে 50 বা নিয়ার 50। সুমন্ত মুখার্জিকে দেখে 60 মনে হচ্ছিল বরাবরই আমার।
পাকা পাকা চুল বেরিয়ে নিয়ে আমাদেরকে কাকাবাবুর থেকে বেশি মানে জ্যাঠাবাবু লাগছিল। এবং যদি সন্তুর বাবার রোলটা নেওয়া হতো তাহলে বোধহয় বেটার লাগতো ওনাকে। মানে ওনাকে একেবারেই কাকাবাবু যে একটা বেশ রাফ অ্যান্ড টাফ ব্যাপার রয়েছে সেটা একেবারেই ছিল না। বেশ এক জায়গায় নাটক মনে হচ্ছিল না বটে, একটা সময় জায়গায় সেই বাংলা সিরিয়ালের ফিল চলে আসছে, সেটা স্লো মো করে দেওয়া অর্ধেক জায়গায় একটা পরিচালনার ইয়ে লেগেছিল। কাজে এটাকে আমি রাখবো 7 নম্বরে। এবার আসি 6 নম্বরে। 6 নম্বরেরটা অবশ্য আগে দুটোর থেকে বেশ খানিকটি এগিয়ে। কাকাবাবু এক ছদ্মবেশী। এখানে একটা গল্প আছে, মানে এটা যে অস্তিত্ব আছে তাই আমি জানতাম না, এটা নিয়ে হয়েছে। এটাতে কাকাবাবু রোলটা প্লে করেছিলেন অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী মানে কিন্তু সব্যসাচীর পুত্র অর্জুন চক্রবর্তী নন, সিনিয়র অর্জুন চক্রবর্তী। মানে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যতকাণ্ড কাঠমান্ডুতে ছবিতে যিনি বাটরা হয়েছিলেন, অনন্তলাল বাটরা, তিনি। অ্যান্ড সন্তু প্লেড বাই সুমন ব্যানার্জি, একটা সুমন ব্যানার্জি পদবিটা ছবিটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি যখন যেবার মাধ্যমিক দিই 2014 আমার মাধ্যমিক হয়, মাধ্যমিকের পরে পরে একটা লম্বা গ্যাপ ছিল, তখন আমার বেশ কাকাবাবুর একটা নেশা ধরে গেছিল। মানে ততদিনে আমার কাকাবাবু 1 আর 2 মানে সমগ্র 1 আর 2 শেষ করে ফেলেছিলাম। আফটার মাধ্যমিক আমার মামা কাকাবাবু সমগ্র 3 আর 4 কিনে দেন। তো তখন পড়তে পড়তে কাকাবাবুর একটা বায়াসনেস তৈরি হয়ে গেছিল। তখন একবার বর্তমান পেপারে আমার একটা খুব স্বভাব ছিল, যেহেতু আমি সিনেমা ভক্ত, সিনেমা পাগল ছিলাম বরাবরই, পেপার খুললেই আমার আগে টিভিতে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার একটা স্বভাব ছিল। দেখি ইটিভি বাংলায় লেখা আছে রাত্রির 8টা থেকে কাকাবাবু, 8টা কি 9টা থেকে কাকাবাবু। এটা কি কাকাবাবু? এটা কোন সিনেমা? এটা কোন কাকাবাবু? মানে এটা আদৌ সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু তো নাকি অন্য কিছু? ওয়েট করে রইলাম 8টা অবধি, চালিয়ে দেখলাম শুরুতে বেশ ইয়েস ইট ইজ আওয়ার কাকাবাবু, মানে রাজা রায়চৌধুরী। সে আমাদের মানে ডান পা ভাঙা ক্রাশ হাতে চলেন রাজা রায়চৌধুরী। অ্যান্ড অর্জুন চক্রবর্তী ইজ কাকাবাবু অ্যান্ড ছদ্মবেশী গল্প অবলম্বনে দেখলাম। মানে আপনি যদি কম্পেয়ার করেন আগের দুটোর থেকে তাহলে কিন্তু এটা মাস্টারপিস। বাট এখানে একটা অক্ষমতা লেগেছে। অর্জুন চক্রবর্তীকে যে খুব খারাপ লেগেছে তা বলবো না, বাট খুব ভালো যে লেগেছে তাও বলবো না। বাট প্লাস পয়েন্টটা কি, অর্জুন চক্রবর্তীকে অনেকটা নিয়ে ক্লোজ লেগেছে কাকাবাবুর, বহুত ক্লোজ অনেকটা। কিন্তু মেকআপটা মাঝে মধ্যে একটু কৃত্রিম, ওনার যে মেকআপ সেটা একটু কৃত্রিম লেগেছিল কয়েক জায়গায়। বাট আরেকটা একটা অক্ষমতা বলবো আমি, প্রথমত পজিটিভ পয়েন্টটা বলি, অসাধারণ আউটডোর লোকেশন, বিকজ এটা গল্পটাও বেশ সুন্দর পড়েছেন কাকাবাবু। আমি গল্পটা বলবো না এখানে, বাট মানে টাইম চলে যাবে অনেক। কাকাবাবু ছদ্মবেশী, গল্পটা স্ট্রং ছিল। মোটামুটি অ্যাকশন যে খুব খারাপ ছিল তা নয়, মানে খুব একদম অ্যাকশন না হলেও মোটামুটি ছিল অ্যাকশন। বাট নেগেটিভ পয়েন্টস যদি বলতে হয়, যেহেতু রামজি রাওয়ের প্রডিউস করা, অলমোস্ট কেন আমার মনে হয় পুরো টেলিফিল্মটাই শুট করা হয়েছিল রামজি ফিল্ম সিটিতে। মানে আপনারা যারা নিয়মিত আমরা যারা রামজি ফিল্ম সিটি গেছেন, কিংবা আমি নিজে না গেলেও রামজি ফিল্ম সিটির ভেতরটা জানি। বিশেষ করে একসময় বাংলা ছবির অনেকগুলো ইম্পর্টেন্ট সিন শুটিং হতো রামজি ফিল্ম সিটিতে। দেখতেই বুঝছিলাম সেটা রামজি ফিল্ম সিটির মধ্যে। অ্যাকচুয়াল গল্পের লোকেশনটা উত্তর ভারতের কোথাও একটা, আমার এক্সাক্ট জায়গাটার নাম মনে পড়ছে না। সেখানে কোনো কার চেস সিকোয়েন্স দেখতে দেখতে কোথাও গিয়ে যখন দেখছি ওটা রামজি ফিল্ম সিটি, খুব কৃত্রিম লাগছিল জিনিসটা। এটা আর সন্তুর ভূমিকায় খারাপ লাগেনি সুমন ব্যানার্জিকে। যিনি হয়েছিলেন তার নামটা আমি ঠিক জানি না, তিনিও বেশ ভালো করেছিলেন। তমাল রায়চৌধুরী করেছিলেন নরেন্দ্র বর্মার রোলটা। তো রায়চৌধুরী আমার সময় পদবি গুলিয়ে যেতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। তমাল রায়চৌধুরী মানে যিনি চাঁদের পাহাড় ছবির যিনি শঙ্করের বাবা হয়েছিলেন, দেবের বাবা, তিনি। ভরত কল ছিল এই ছবিতে ভিলেন, মানে সেই বিদেশির ক্যারেক্টার, মানে যে ছদ্মবেশ ধারণ করবে। দ্যাট ইজ আমি এটাকে রাখবো 6 নম্বরে। এবার আসি 5-এ। 5 নম্বরে থাকবে এক টুকরো চাঁদ। এক টুকরো চাঁদটা হচ্ছে সন্তু এক টুকরো চাঁদ গল্প অবলম্বনে। এটা হচ্ছে বড় পর্দা, আগে যেগুলো বললাম সবকটাই ছোট পর্দার কাজ, কিন্তু এটা হচ্ছে ফর বিগ স্ক্রিন। পিনাকি চৌধুরীর পরিচালনায়, সব্যসাচী চক্রবর্তী অ্যাজ কাকাবাবু, এখানে সন্তুর চরিত্র অভিনয়। এটা কিন্তু সব্যসাচী চক্রবর্তীর সেকেন্ড কাকাবাবু। এবং এখানে সন্তুর ভূমিকায় আমরা পেয়েছিলাম সোহমকে, মানে আমাদের অ্যাক্টর সোহম, মানে একসময় চাইল্ড আর্টিস্ট, এখন হিরো সোহম।
তাকে দেখেছিলাম। এবং জোজোর রোলটা করেছিলেন অরিজিৎ, একটা অরিজিৎ কি আমার পদবিটা, অরিজিৎ মুখার্জি না কি যেন দত্ত, আর যিনি রিসেন্ট মারা গেলেন, জি বাংলা একটা সিরিয়ালে রামকৃষ্ণ রোল করতেন, তিনি করেছিলেন এখানে সন্তুর মানে সরি জোজোর রোলটা। জোজোকে তো সন্তু এক টুকরো চাঁদ ছবির অন্যতম আকর্ষণ, কিন্তু মানে এক টুকরো চাঁদ ছবির অন্যতম আকর্ষণ কিন্তু আমার কাছে জোজো, মানে দারুণ। জোজোর মুখে যে সংলাপ আছে একটা সেই নীল আর্মস্ট্রংয়ের দেয়া চাঁদের পাথর, ওই জিনিসটা। পিনাকি চৌধুরীর পরিচালনার একটা মাইনাস পয়েন্ট, ছবিটার মধ্যে সব্যসাচীর অ্যাক্টিং খুব ভালো। একটা মাইনাস পয়েন্ট যেটা আমার লাগে, অ্যাক্টিং ফ্যাক্টিং সব খুব ভালো ওই ছবিতে, বাট কাকাবাবু যে লার্জার দ্যান লাইফ স্কেল সেটা কিন্তু একেবারেই পাই না আমি। বিশেষ করে এই গল্পের শেষটা কিন্তু কাঠমান্ডুতে হয়েছিল, অ্যাজ আই যতদূর মনে পড়ছে কাঠমান্ডুতে। এখানে সে একটা নর্থ বেঙ্গলের একটা জায়গায় করে দেখিয়ে দিয়েছে, খুব খুব মানে কি বলবো, অ্যাকচুয়াল ক্লাইম্যাক্সটা যদি পাহাড় হয়, হিমালয় পর্বত হয়, দেখিয়েছে ছবিতে দৃশ্যায়ন করেছে একটা নর্মাল পাহাড়ের মতো, ওই লেভেলের বলছি আমি। আউটডোর এখানে ভীষণই কম, মানে এটাই আমি এই জন্য এটাকে খুব বেশি ওপরে রাখতে পারলাম না, কারণ গল্পর যে স্কেলটা ছিল সে তুলনায় ছবির স্কেলটা বেশ কম। এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে থাকবে এগেন পিনাকি চৌধুরীরই প্রথম কাকাবাবু হেরে গেলেন। এটাতেও আমরা সব্যসাচী চক্রবর্তীকেই পেয়েছিলাম অ্যাজ কাকাবাবু। সন্তুর নামটা আমাকে এখানে এই মুহূর্তে মনে পড়ছে না, সরি, আমি এক্সট্রিমলি সরি। এইটাকে দেখুন, পিনাকি চৌধুরীর ছবি যে ছোট স্কেলে করা অভ্যেস সেটা দেখেছি, বাট এটাকে আমি একটু এগিয়ে রাখছি তার কারণ এই গল্পটাই অতটা লার্জার দ্যান লাইফ না, গল্পটাই মেন একটা গ্রাম, সেখান থেকে পুরনো বাড়ি, সেখান থেকে কলকাতার মধ্যেই এগিয়েছে গল্পটা। সেদিক দিয়ে ছবি আর গল্পের স্কেলটা অলমোস্ট একই আছে। বাট এই ছবির অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে এর ছবিতে ভিলেনের রোলে আমরা দেখতে পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে, মানে অসিত ধরের চরিত্র, অসিত ধর আই থিঙ্ক, হ্যাঁ। তিনি মানে তাঁর আর সব্যসাচী চক্রবর্তীর দৈরথটা, বিশেষ করে কয়েকটা জায়গায় যেখানে গল্পের নামই কাকাবাবু হেরে গেলেন, কাজী সত্যি যেন সৌমিত্র চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তীকে হারিয়ে দিচ্ছিলেন কয়েকটা জায়গায়। বিশেষ করে সেটা সেই বাইবেল নিয়ে গল্পটা, আমি গল্পটা বলবো না, বাট এটা আমার ভালো লেগেছিল বেশ। এবার আসবো 3 নম্বরে। 3 নম্বরে থাকবে মিশর রহস্য, মানে আমার খুব পছন্দের পরিচালক শ্রীজিৎ মুখার্জির কাজ মিশর রহস্য। এবং বহু বছর বাদে কাকাবাবুকে আবার সেই লার্জার দ্যান লাইফ স্কেলেই ছবি দেখতে পার, মানে সেই বিগ স্কেলে ছবি করার সুযোগ। অনেকে হয়তো নাকশিট করবেন যে শ্রীজিৎ মুখার্জি কাকাবাবু একেবারেই ভালো নয়, গল্পের মতো নয়, বাট আমার পার্সোনালিতে লাগে না, অনেকে তা নাই লাগতে পারে, দ্যাট ইজ মানে তাদের আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন্স। মিশর রহস্যকে আমি রাখবো 3 নম্বরে। মানে মিশর রহস্য একটা ব্যাপার হচ্ছে মিশর, গল্পটা মিশরের, এবং ওরা খুব একটা স্কেল, মানে বাংলা ছবি বোধহয় প্রথমবার ওরকম মিশরে গিয়ে শুরু, বাংলা ফিল্ম বলছি, আমার ধারণা প্রথমবার। তাও বিশেষ করে এই গল্পটা যারা পড়েছেন তারা জানেন যে গল্পের শেষে একটা পিরামিডের তলায় ঢোকার একটা ব্যাপার আছে। শুনেছিলাম কিছু কিছু সিকোয়েন্স কয়েকটা জায়গায় সত্যিকারের পিরামিডের তলায় নেমে করা হয়েছিল, পুরোটা নয়, বাট কয়েকটা জায়গা, বিশেষ করে টানেলসগুলো সত্যিকারের পিরামিডের তলাতেই নেমে করা। কাকাবাবুর চরিত্রে আমরা এখানে পেয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, অ্যান্ড সন্তু হিসেবে ছিলেন আরিয়ান ভৌমিক। গল্পটা দারুণ, আমার তো গল্পটা তো খুবই পছন্দের ছিল, এবং সিনেমাটাও আমার বেশ পছন্দের, কারণ এখানে বেশ আধুনিক কাকাবাবুকে আমরা পেয়েছিলাম, অত্যাধুনিক গ্যাজেট সম্বলিত কাকাবাবু। মানে আধুনিক হলেও কোথাও গিয়ে আমার কিন্তু মনে হচ্ছিল, কারণ কাকাবাবু ক্যারেক্টারটা কিন্তু আধুনিক, সুলেমান পথে নিজে ছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলা মানুষ, এফলে কাকাবাবুও যে আপডেটেড হবে এটা তো ভালো কথা। এবং শ্রীজিৎ মুখার্জিও যোগ্য ঠিকঠাকভাবেই কাকাবাবুকে পোর্ট্রায়াল মানে করেছেন বলে আমার মনে হয়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব ভালো লেগেছিল এখানে আমার। সেই হায়ারোগ্লিফিক্স থেকে, সেই হায়ারোগ্লিফিক্সের মাধ্যমে সেই রানী হেটোফেরাসের মমি আবিষ্কার করা দারুণ, বিশেষ করে তারপর হানি আলকাতির মতো একটা ক্যারেক্টার, জম্পেশ বিপ্লবী ক্যারেক্টার। তো এই ছবিটাকে আমি, এই ছবিটার যে নেগেটিভ পয়েন্টস নেই তা বলবো না, আমার যেটাকে নেগেটিভ লেগেছে তা বলবো না, বাট অ্যাজ এ ক্রিটিক বলতে গেলে বলতে হয় যে আমি এখানে মানে যে কারণে আমার কাছে ইয়েকি অভিযানটা একটু বেটার। কাকাবাবু যে সিরিয়াস অবতারটা এটা আমরা বেশ কম পেয়েছি এই ছবিটাতে,
মানে বড্ড বেশি ইয়ার্কি ফাজলামি করে ফেলেছেন। অ্যাকশনের সময়ও যেখানে ইয়ার্কি মেরেছেন সেটা কাকাবাবুকে মানে একটু কম পেয়েছি আমি। এবার 2 নম্বরে থাকি। 2 নম্বরে থাকবে ইয়েতি অভিযান। এটা নিয়ে অনেকেই হয়তো নানা রকম নাকশিট করতে পারেন, নানা রকম মন্তব্য করতে পারেন, বাট আমার কিন্তু পার্সোনালি ইয়েতি অভিযান ছবিটা খুব খারাপ লাগেনি। মানে অন্তত মানে যখন সেকেন্ড পজিশনে রাখছি মানে বুঝতেই পারছেন কেন বলি। এক তো অনেকে বলতেই পারেন যে মানে ইয়েতি অভিযান ছবিটাকে নিয়ে মানে যারা সমালোচনা যেটা আমি পড়েছি তার মধ্যে পার্সোনালি আমি ঠিক কোনোটার সঙ্গেই একমত নই। কারণ মেনলি যে কটা সমালোচনা দেখা গেছিল তাতে বেশিরভাগ বলা হয়েছে গল্পটাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে যে কেন পাহাড়ের ওপর কেন এরকম গম্বুজ সম্ভব তৈরি হওয়া, বা নাকি পাহাড়ের তলায় এরকম সুড়ঙ্গ গুহা হওয়া সম্ভব, ওরকম করে একটা জিনিস বানানো সম্ভব, নাকি ইয়েতি এরকম। বাট আমার কথাটা হচ্ছে আপনারা যে কটা ভুল ধরলেন সবকটা তো গল্পেই ছিল, বড় মিশর রহস্য কিছু কিছু জায়গায় গল্পের থেকে অনেকটা চেঞ্জ করেছিলেন। ইয়েতি অভিযান কিন্তু পাহাড় ছুঁড়ে আতঙ্ক গল্প অবলম্বনে বলতে ভুলে যাচ্ছিলাম, পাহাড় ছুঁড়ে আতঙ্ক। আচ্ছা এখানে একটা আমি বলার আগে এখানে একটা ইয়ে দিই, পাহাড় চূড়ায় আতঙ্ক এই গল্পটাকে নিয়ে এটার আগে মিশর রহস্যের সময়ই আর একটা ছবি হওয়ার প্ল্যান করা হয়েছিল। পোস্টারটা আমি এখানে দিচ্ছি, তাতে মানে একটা পোস্টারই বেরিয়েছিল শুধু তাপস পাল অ্যাজ কাকাবাবু। এই যে পোস্টারটা দিলাম সেই পোস্টারটা আমি আনন্দমেলায় সেবারে আনন্দমেলার শারদিয়ায় বেরিয়েছিল এই বিজ্ঞাপনটা। মানে ভাগ্যিস হয়নি, পোস্টারটা দেখি আমার গায়ে জ্বর এসে গেছিল। যাকে এক তো এবার আসি ইয়েতি অভিযান নিয়ে। এক তো এরকম মানে প্রায় বেস ক্যাম্পে বাংলা ছবির শুটিং, রিয়েল বেস ক্যাম্পে গিয়ে, হিমালয়ের একবার শুটিংটা ছিল আলপসে, এরকম গ্র্যান্ড স্কেলের শুটিং। এই জিনিসটা যতই সমালোচনা করুন এখন একবার টুপি খুলে কুর্নিশ করাটা তো মানে কুর্নিশটা প্রাপ্য সৃজিত মুখোপাধ্যায়। বিশেষ করে ওই ধরনের জায়গায় শুটিং করাটা কি পরিমাণ টাফ এটা আন্দাজই করা যায়। বাট পাহাড়ের ওপর গম্বুজ, তলায় সুড়ঙ্গ, তার মধ্যে এত জেহাদি ইয়ে, এটা তো সুপ্রিয় গঙ্গোপাধ্যায় নিজে লিখে দিয়েছিলেন। তখন তার গল্পটার খুঁতটা কোথায় ধরেছিলেন আপনারা? খুঁত ধরতে ছবির মেকিং এইসব নিয়ে ধরুন, যেটা পরিচালকের দায়িত্ব। মানে মিশর রহস্যের উনি চেঞ্জ করছিলেন বলে আপনাদের আপত্তি, আবার ইয়েতে অভিযানে চেঞ্জ করলো না, গল্পের সঙ্গে অনেকটা এক রাখলো তাতে আপনাদের আপত্তি। অনেকে বলে যে সন্তুর মুখে অনেক পাকা পাকা সংলাপ, আমি তো ইয়েতে অভিযানে সন্তুর মুখে পাকা সংলাপ খুব একটা পাইনি। মিশর রহস্য অনেকে বলতেই পারেন যে সন্তুর প্রেম, সেটা একটা ব্যাপার, বাট ইয়েতে অভিযানে তুমি সন্তুর কোন সংলাপটা আমাদের পাকা পাকা লেগেছে সেটা যদি একটু আমাকে লিখে দেন খুব ভালো। মানে যেটা অসন্তোষীলভ লেগেছে যদি লিখে দেন আমি খুব খুশি হব। আর একটা পরিবর্তন যেটা করা হয়েছিল, একটি গুরুদত্ত বর্মা বলে একটা ক্যারেক্টার ছিল যে কিনা বিশ্বাসঘাতক, তার রোলটা এখানে একটা মহিলা ক্যারেক্টার করা হয়, বাট সেটা আমার মনে হয় অনেকটা রিয়েল হয়েছে। কারণ এ ধরনের আপনারা যদি একটু মানে ওয়ার্ল্ড ফিল্ম কিংবা ইংলিশ উপন্যাস পড়ে থাকেন সেখানে দেখবেন অনেক ক্ষেত্রে জিহাদি বা এই ধরনের মিলিটারি আতঙ্কবাদী গ্রুপে তারা কিন্তু চর হিসেবে মেল ক্যারেক্টারদের থেকে বেশি ফিমেলদেরকে বেশি, কারণ ফিমেলদের ওপর সন্দেহটা লোকেরা কম করে। এখানে মনে হয় এই পরিবর্তনটা গল্পের জন্য মানে ছবিতে করার জন্য দরকার ছিল আমার মনে হয়েছে। এটা আর ছবিটার শেষটায় একটা সেই ইয়েতির পা, একটা সেই রিয়েল ইয়েতির পা দেখানো হয়েছিল একটা জায়গায় ছোট করে, যেটা আমার খুব ভালো লেগেছিল। মানে সেই সংলাপটা যেখানে সন্তু বলছে না এই ইয়েতির ব্যাপারটা সত্যি হলে খুব ভালো হতো, ছোটবেলাটা কোথায় যেন মিথ্যে হয়ে গেল মনে হচ্ছে, ওই জায়গাটা ভীষণভাবে তীব্রতা টিনটিনকে ট্রিবিউট দেওয়া হয়েছিল। ওটাতেও অনেকে নাচ শিখিয়েছিলেন বাট ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি। সো দ্যাটস ইয়েতি অভিযানকে আমি রাখবো নাম্বার 2-তে। আর কাকাবাবু 3 নিয়ে পরে কথা বলছি, আগে 1 নম্বরটা নিয়ে বলিনি। 1 নম্বরে থাকবে ওয়ান অ্যান্ড অনলি মানে নান আদার দেন সবুজ দ্বীপের রাজা। মানে সত্যি এখনো পর্যন্ত এটা কাকাবাবুর বেস্ট ফিল্ম আমার মতে, অন্তত বাকিদের মত নাও মিলতে পারে। আমার বিশ্বাস সিংহভাগ দর্শক এটাতে একমত হবেন। মানে কেন বলি, সবুজ দ্বীপের রাজা গল্পটা যখন তৈরি করা হয় 79-এ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, ওই সময় আন্দামান জায়গাটা যে খুব বেশি লোক যেত তা তো নয়, বাট সেক্ষেত্রে ওই সময় যুগে এই ছবিটা কিন্তু আহেড অফ টাইম ফিল্ম এবং লার্জার দ্যান লাইফ স্কেল। মানে ওই সময়ের গল্প অবলম্বনে এটা কিন্তু লার্জার দ্যান লাইফ, বিকজ যেখানে সবুজ দ্বীপের রাজা যখন করা হয় ততদিনে কিন্তু পাহাড় ছুঁড়ে আতঙ্ক গল্পটা লেখা হয়ে গেছে। সেই দিয়ে এই গল্পটা সত্যি আহেড অফ টাইম, এবং তপন সিনহার পরিচালনা, এবং এখানে কাকাবাবু চরিত্রটা পেয়েছিলাম সমিত ভঞ্জকে। মানে উনি এখনো পর্যন্ত বেস্ট কাকাবাবু। মানে ওনাকে দেখি বিফোর সবুজ দ্বীপের রাজা কাকাবাবুর লুকসটা কিন্তু একটু অন্যরকম ছিল।
আপনারা যদি পুরোনো ইলাস্ট্রেশনগুলোকে দেখেন, আফটার দ্যাট অনেকটা সমিত ভঞ্জর আলোলি কাকাবাবুর মুখগুলোকে আঁকা হয়, সমগ্র বইগুলোতে এরকমভাবেই আঁকা ছিল। সন্ত ভূমিকায় যিনি করেছেন তার অরুণাভ অধিকারী মোস্ট প্রবাবলি, খুব ভালো অরুণাভ অধিকারী। সন্তুও খুব সুন্দর, বেশ করে এখানে সন্তুকে অনেকটা সেই মানে সন্তু এখানে একটু যে খুব বেশি মানে তখনও কিন্তু সন্তু কাকাবাবুকে আপনি বলে সম্বোধন করতো, এবং কাকাবাবু তখনকার দিনে কাকাবাবুর সম্পর্কটার মধ্যে মানে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কাকাবাবুতে একটা পার্থক্য কি, যেখানে সন্তু কাকাবাবুকে তুমি সম্বোধন করে এবং কোথাও গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্বের আদর নিয়ে আসা হয়েছে, বিকজ এখনকার দিনে কিন্তু কাকাবাবুর মধ্যে সেই দূরত্বটা নেই, বাট ওই সময় সেটা ছিল। সেই ব্যাপারটা এখানে সন্তু অনেক সময় কাকাবাবুকে ভয়ও পায়, কাকাবাবু বকছেও সন্তুকে, বকেও, এবং তারপর আন্দামান সে জারোয়া, মানে বেশ করে ওই গল্পে আমি বেশি কিছু বলবো না গল্পটাকে নিয়ে, বাট গল্পের শেষে একটা কথা খুব ভালো দেশাত্মবোধক ব্যাপারও রয়েছে। সেই তারপর বিপ্লব চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং, অনেকেই ভিলেনের রোল ভিলেন যারা করেছেন তারাও খুব সুন্দর। আবার তারপর আন্দামানের নৈসর্গিক দৃশ্য, জাহাজ, মানে এমন ডিটেলে বাংলা ফিল্মে তার আগে জাহাজ বোধহয় দেখানো হয়নি, জাহাজও। সো এটা থাকবে 1 নম্বরে। সো এটাই বলার ছিল। এখানে একটা জিনিস বলি, শ্রীজিৎ মুখার্জির কাকাবাবুর ট্রিলজির 3rd ফিল্ম মানে কাকাবাবু 3, ছবিটার নাম হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন। ওটা কিন্তু মানে লকডাউন না হলে, করোনা না এলে হয়তো এবছর পুজোতেই বেরোতো, বাট জানি এবছর পুজোতে আদৌ বেরোবে কিনা নাকি পোস্টপন্ড হবে সেটা পুরোটাই মানে প্রযোজকদের সিদ্ধান্ত। বাট আমার মতে পরিস্থিতি ঠিক হলে রিলিজ করাটাই বেটার, যাতে আমরা সবাই মিলে সকলে নির্ভয় দেখতে যেতে পারি হলে, কারণ এসব ছবিগুলোর স্কেলটা হলের বড় পর্দার স্কেল। কাকাবাবুর প্রত্যাবর্তন গল্পটা হচ্ছে জঙ্গলের মধ্যে এক হোটেল গল্প অবলম্বনে, মানে শ্রীজিৎ মুখার্জি কাকাবাবু ট্রিলজিটা হচ্ছে 3টে প্লেস, মরুভূমি, মিশর রহস্য, পাহাড়, ইয়েতি অভিযান, অ্যান্ড কাকাবাবুর প্রত্যাবর্তন জঙ্গল। মানে 3টে মানে একটা জিনিস বলতে হবে, শ্রীজিৎ মুখোপাধ্যায় যে 3টে গল্পকে চুজ করেছেন ছবির জন্য, সে 3টে গল্প কিন্তু একদম মানে সেরা গল্পগুলোর মধ্যে একটা, মানে বুকের পাটা থাকতে হয় বস এই গল্পগুলোকে চুজ করতে। আমি খুব এক্সাইটেড ছবি দেখার জন্য, আশা করি এটা বাকি দুটোর থেকে খুব ভালো হবে। সো আপনাদের কি মতামত, আপনাদের মধ্যে কোনগুলো দেখেছেন বা কোনগুলো দেখেননি কমেন্টে অবশ্যই বলতে পারেন। আপনাদের কি মতামত, আপনি আমার সঙ্গে কতটা একমত সেটাও কমেন্টে বলতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা সো একটা লাইক করুন, আর আমার চ্যানেলে যদি নতুন হন সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস, এবং আমাদের সঙ্গে থাকুন এবং সবাই খুব সাবধানে থাকুন।